এ কি রাস্তা রে বাবা, কোমরটা না ভেঙে যায়। দিদি গো, একটু সামলে সামলে বসুন দিকে। রাস্তা হে আপনাদের কলকাতা নয়, এ হলো গে গাঁ গ্রামের পথ। একেনের পথ ঘাট এমনই ড্যাবা ডোবায় ভর্তি, তাও তো আপনাকে বাঁচিয়ে বুঝিয়ে নিয়ে এসেছি বলে তাই। তা তো দেখছি। ওই জন্যই তো স্টেশনে নেমে সকলে এই পীতাম্বর গারোয়ানকে খোঁজে। বাবা, আমার মতো চোখ এ তল্লাটে আর কোনো গারোয়ানের পাবেন নাই বলে দিলুম। মাগো, তার কত দেরি ভাই, এখনো কি অনেকটা পথ বাকি? না 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 দিদি, অনেক কোথায়। ওই যে দেখছেন নারকেল গাছটা, ওই নারকেল গাছের মাথাটা দেখতে পাচ্ছেন? কি রাস্তা! ওইটা পেরিয়ে আপনাকে নামিয়ে দেব, ওইখানেই তো স্কুল বাড়ি। আচ্ছা, এই যে দিদি, এইখানে, এই যে আপনি এসে গেছেন। বলছিলাম কি, খুশি মনে যদি একটু বকশিস দেন। আপনাকে কত সাবধানে নিয়েছি বলুন। এই নাও, একটা টাকা রাখো। হ্যাঁ, পেন নাম হই দিদি, পেন নাম হই। দিন দিদি, আপনার ওই মালপত্র আমি নিয়ে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ, বেশ বেশ। কই গো, ও বড় দিদিমণি, কোন দিকে গেলে গো? ও কই গো বড় দিদিমণি, কোথায় গেলে? বাপরে বাপ, আবার সেই পীতাম্বর গারোয়ানটা চেঁচাচ্ছে। এই দেখো কাকে নিয়ে এসেছি। বলি ওরে ও মুখু, এটা তো স্কুল বাড়ি নাকি? আরে এদিকে এসো, কাকে নিয়ে এসেছি দেখো। তোর গাড়িতে সত্যি 3টে বলো। উমা, আপনি? আমি মঞ্জুরি, রতনপুর বালিকা বিদ্যালয়ের হেড দিদিমণি হিসেবে জয়েন করতে এসেছি। পীতাম্বর আমাকেই নিয়ে এসেছে। ও মা, আপনি হেড দিদিমণি? হ্যাঁ। এত কম বয়সে এই অজগাঁয়ে, এমনটা তো কলকাতা থেকে পালিয়ে এলেন বুঝি? হ্যাঁ, আমার ঘরটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, ঘর এই যে, আসুন আসুন, দেখবেন, সাবধানে সাবধানে। রোয়াকটা একটু পিছল আছে তো। এই যে ডান দিকে, এই ঘরখানা। আসুন আসুন দিদিমণি, আসুন আসুন। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত লেখা বসন্ত মঞ্জুরি অবলম্বনে আজকের গল্প হঠাৎ দেখা। আজও থাকবে একটি প্রশ্ন, প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প হঠাৎ দেখা। অজ গ্রামই বটে। রতনপুর বালিকা বিদ্যালয়ের ভূগোল দিদিমণি কাদম্বিনী ভুল কিছু বলেননি। পূর্ব বর্ধমানের রতনপুর গ্রামটা একেবারে অজ গ্রাম। ভাতা স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার পথ গরুর গাড়িতে আসতে আসতে সে কথা ভালো মতোই টের পেয়েছে মঞ্জুরি। পথঘাটের অবস্থা বলার মতো নয়। মোটর গাড়িতে এলে যদিও বা একটু সুবিধে হতে পারে, ঘন্টা 2 ধরে গরুর গাড়িতে আসতে গিয়ে মঞ্জুরির প্রাণ একেবারে তার হাতে উঠে এসেছে যেন। সে কলকাতার মেয়ে, এই ভীষণ কষ্ট তার কোনো কালে হয়নি। না, কলকাতার কথা সে যে আর ভাববে না তা ঠিক করেই নিয়েছে মঞ্জুরি। তার টিনের বাক্স আর গুটিয়ে রাখা বিছানাটাকে গারোয়ান পীতাম্বর একটা মাঝারি তক্তাপোষের কাছে রেখে গেছে। ঘরখানার চারদিকে চোখ বুলল মঞ্জুরি। মন্দ নয়, বেশ বড় ঘর, খোলামেলা। জানলাটা দিয়ে সামনে মাঠের অনেকখানি দেখা যায়। মাঠের পিছনে আমবাগান। ঘরে আসবাব বলতে একটা তক্তাপোষ, টেবিল চেয়ার, একটা আলনা, কাঠের আলমারি, কুঁজো রাখার একটা বড় কাঠের তেপায়া টেবিল আর টুকিটাকি জিনিস রাখার জন্য খানতিনেক তাক।
এমন একটা আটপৌরে ছিমছাম ঘর দেখে মঞ্জুরির মনটা বেশ ভালো হয়ে গেল। তার পরিশ্রমের ক্লান্তিটা জুড়িয়ে গেল। জানলাটা দিয়ে বেশ হাওয়া আসছে। সেদিকে তাকিয়ে মঞ্জুরির মনটা কোথায় চলে গিয়েছিল কে জানে। পিছনে পায়ের আওয়াজটা সে শুনতে পায়নি। কাদম্বিনী একটু গলা খাঁখারি দিয়ে এবার জিজ্ঞাসা করলেন, তা চান করবেন তো দিদিমণি? কলতলায় একটা বাথরুম আছে। আচ্ছা। আপনার চানের জল তুলে রেখেছে ফটিক ওখানে। কে ফটিক? ওই যে মাঠে যে ছেলেটাকে দেখছেন, ও হলো ফটিক। জল টল তুলে দেয়, মাঝে মধ্যে ভাই ফরমাসও কেটে দেয়। আচ্ছা। আর এ বেলা না হয় আমাদের সঙ্গেই যাই হোক দুটো ডাল ভাত খেয়ে নিলেন। না না, এসবের আবার আমি ফুটিয়ে নিচ্ছি। এত কষ্ট করে এসে আর রান্না করতে বসতে হবে না আপনাকে। তাই বলছিলাম কি, আসুন না, ভেতরে আসুন। মানে আর কি, আমি আপনার চেয়ে বয়সে ছোট, আমাকে তুমি করে বলো। রাম 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 রাম, তাই হয় নাকি? আপনি হলেন এই স্কুলের হেড দিদিমণি। তাতে কি? আমি তো সামান্য একজন ভূগোল টিচার, কাদম্বিনী। তা আপনি হলেনই বা কম বয়সী, তবু মানিকে মানটা তো দিতে হবে নাকি? আপনি জানেন না, আমাদের সেক্রেটারি সাহেব ভীষণ কড়া মানুষ। কোনো বেচাল তিনি সইতে পারেন না। ওই যে থার্ড টিচার মালতী, সে মেয়ে তো আইএ পাশ করে নিজেকে না জানে কি ভেবেছিল, এখানে এসেই কিনা আমাকে তুমি বলে বসলো। ব্যাস, সেক্রেটারি আচ্ছা করে ধমক দিলেন। তা সে মেয়ে কি আর খুব একটা সোজা? এখনো ছুতো না তা পেলেই আমাকে কিনা। কল ঘরটা যেন কোন দিকে বললেন? আর আমার আসার খবরটা এবার সেক্রেটারি সাহেবকে বলতে হবে যে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, ওই ফটিককে দিয়ে এক্ষুনি খবর পাঠিয়ে দিচ্ছি আমি। বিকেলের দিকে কিংবা কাল সকালেই ঠিক এসে হাজির হয়ে যাবেন, দেখে নেবেন। বেশ। এই যে এদিকে আসুন। এইদিকে কলঘর, আর ওই যে ওই বালতিতে জল রয়েছে। হ্যাঁ আচ্ছা, তবে আমি আসি। অবেলার জল তো দিদিমণি একটু রয়ে শুয়ে গায়ে দেবেন, কেমন? আচ্ছা। রতন রায় নামে পুরনো আমলের একজন বেশ বড় মাপের ধনীর নামেই এই গ্রামের নাম রতনপুর, আর দিঘির নাম রতন দিঘি। রতনপুর গ্রামের অনেকটা অংশ জুড়ে জঙ্গল। মশা আর ম্যালেরিয়ারও নিশ্চয়ই কমতি নেই। গত বর্ষায় নাকি এই গ্রামের পথঘাটের অনেকটাই ভেঙে চুরে গেছে। তবে মশা, ম্যালেরিয়া, ডোবা আর ভাঙা রাস্তার এই গ্রামে দুটো স্কুল দেখে মঞ্জুরির বেশ ভালো লাগলো। একটা ছেলেদের হাই স্কুল আর অন্যটা মেয়েদের। আবার একখানা লাইব্রেরিও আছে। পূর্ণিমাদির কাছ থেকে রতনপুরের এই গুণটার কথা শুনেই সাহস করে দরখাস্তটা পাঠিয়েছিল মঞ্জুরি। ভাতারি একটা স্কুলে বাংলা পড়ায় পূর্ণিমাদি। ছুটি ছাটায় কলকাতার বাড়িতে ফিরলে তার কাছে সেলাই শিখতে যেত মঞ্জুরি। শাড়িতে ফুল তোলা, কাঁথা সেলাই, উল বোনার হাত খুব ভালো পূর্ণিমাদির। তার কাছ থেকে গল্পে গল্পে রতনপুরের কথাটা শুনেছিল মঞ্জুরি। শুরুতে অবশ্য একটা দোনামোনা তার ছিল। এখানে আসার বেশ কিছুদিন আগে সে কথা পূর্ণিমাদিকে সে বলেও ছিল একদিন। স্কুলে পড়ানো তো দূরের কথা, আমি কোনো প্রাইভেট টিউশন অবধি পড়াইনি। পারবো তো পূর্ণিমাদি? আরে কেন পারবি না? তুই নিজে পড়াশুনোয় এত ভালো, স্কুল কলেজে তোর বন্ধুদের পড়া দেখিয়ে দিতিস, আর এই ছোট ছোট মেয়েগুলোর দায়িত্ব সামলাতে পারবি না? কিন্তু না, এত ভাবিস না। তুই দরখাস্তটা পাঠিয়ে দে দেখি। বেশ, তুমি যখন বলছো। ঠিকানাটা পূর্ণিমা দিয়েই জোগাড় করে দিয়েছিল। তার ভরসাতেই রতনপুর বালিকা বিদ্যালয়ের হেড দিদিমণি পদের জন্য দরখাস্ত পাঠিয়েছিল মঞ্জুরি। আর কি আশ্চর্য, চাকরিটা তার হয়েও গেল। সেক্রেটারি নিজে রেকমেন্ড করলেন তাকে। আর তাই শুনে পূর্ণিমাদির আনন্দের কথা আজও তার স্পষ্ট মনে পড়ে। কিরে মেয়ে, বলেছিলাম না তোর রেজাল্টের জোর দেখেছিস? হ্যাঁ, কিন্তু
মুখোমুখি ইন্টারভিউটাও তো হলো না গো। সরাসরি কাজে যোগ দেওয়ার কথা লিখেছেন যে, মানে তাই আর কি। আহা, এই দেখো মেয়ের কাণ্ড। আরে দূরে চলে যেতেই তো চাইছিলি তুই। এই জায়গাটা কলকাতা থেকে অনেক দূরে, আগে জয়েন তো কর। অসুবিধে হলে আমার কাছে এসে থাকবি না হয় কদিন। আহা, অত ভাবিস না তো। আর তাছাড়া না কুশায় আবার ফিরে আসবি, অসুবিধে কি আছে? না, মঞ্জুরির সত্যি কোনো অসুবিধে ছিল না। যেখানে খড়কুট সম্বল করে কলকাতা ছাড়তে চেয়েছিল সে, সেখানে এই যে বট গাছ পেয়ে গেছে। পূর্ণিমাদির বাপ মা মরা বঞ্চিকে তার মায়ের কাছে রেখে রতনপুরে যাওয়ার জন্য ট্রাঙ্ক গোছাতে বসল মঞ্জুরি। তার মা অবশ্য কয়েকবার আপত্তি তুলেছিল, বলেছিল অত দূরে যাওয়ার কি সত্যি তার কোনো দরকার আছে? মঞ্জুরি শোনেনি। এই প্রথম সে মায়ের কথা কানে তোলেনি। আর কি করেই বা তুলবে সে? মঞ্জুরি খুলে না বললেও মা যে ঘটনাটা আন্দাজ করতে পারেনি তাও নয়। তার মনে হয়েছিল মায়ের অন্তত বোঝা উচিত ছিল যে মঞ্জুরি আসলে সাধ করে রতনপুরে যাচ্ছে না, সে কলকাতা ছেড়ে পালাচ্ছে অনেক অনেক দূরে, যেখান থেকে তার ছায়া আর এই শহরে কখনো পড়বে না। এখানে একটু গুছিয়ে বসতে পারলে মাকেও নিয়ে আসবে সে। পূর্ণিমাতেই সব ব্যবস্থা করে দেবে বলেছে, কিন্তু আগে এখানে এসে সে থাকতে পারছে কিনা সেটা দেখা দরকার ছিল খুব। অন্তত হেনার বিয়েটা যতদিন না হয়। হেনার কথা আর ভাবতে পারে না সে। ইতিমধ্যেই দরজায় হালকা টোকা দেবার শব্দে তার চিন্তার জাল কেটে যায়। কে? দিদিমণি, আসতে পারি? হ্যাঁ, এসো। আমার নাম মালতী, এই স্কুলের 3rd টিচার আমি। ও, শুনলাম নতুন দিদিমণি হিসেবে আপনি জয়েন করেছেন, তাই আর কি। কাদম্বিনীদির কাছেই তোমার কথা শুনছিলাম, এখন আলাপটাও হয়ে গেল। ও কি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কাদম্বিনীদি আপনার কাছে আমার নামে নিন্দে করছিলেন, তাই না? এ বাবা, না না, নিন্দে করবেন কেন? এই বলছিলেন আর কি। আচ্ছা মালতী, এই স্কুলে কতজন টিচার আছেন? সব মিলিয়ে 6 জন। স্কুলের ছুটিতে সকলে বাড়ি গেছেন তো। আচ্ছা, কাল স্কুল খুললে সবাইকে দেখতে পাবেন। ও, তা তোমরা দুজনে বাড়ি গেলে না? ছেলের সংসারে কাদম্বিনীদি যান না, এটাই ওর বাড়ি ঘর। একটা ঘর একাই জবরদখল করে থাকেন। আপনার ঘরটা বাদ দিয়ে বাকি 3টে ঘরে 2 জন করে থাকার কথা। উনি ওর ঘরে কিছুতেই কাউকে থাকতে দেবেন না। সেই নিয়ে সবার সঙ্গে ওর ঝামেলা লেগেই থাকে। আর স্কুলের ছুটিতে তুমি বাড়ি গেলে না কেন? তোমার কেউ নেই? থেকেও নেই। 4 বছর আগে আমার স্বামী চলে যাওয়ার পর থেকে গোটা দুনিয়াটাই শূন্য হয়ে গেছে দিদি। মাত্র 3 দিনের জ্বরে অমন জলট্যান্ত মানুষটা চলে গেল। মা বাপ তো অনেক আগেই গেছেন। স্বামী আমার পৃথিবী ছিলেন দিদি। তোমার শ্বশুর বাড়িতেও কেউ নেই? সবাই আছেন দিদি, কিন্তু তারা 2 চোখে আমাকে দেখতে পারেন না। কি? কেন? তোমার স্বামী মারা গেছেন বলে? এই বাংলাদেশের কোনো মেয়ে যা পায় না, আমি তাই পেয়েছিলাম, ভালোবাসা দিদি। আমার স্বামী আমাকে ভালোবাসতেন, দুবেলা রাঁধতে দিতেন না, পাছে আমার কষ্ট হয়। কানের একটা সোনার দুল হারিয়ে ফেলেছিলাম দিদি, একটা নতুন দুল গড়িয়ে দিলেন তিনি, কোনো কথাটি বলেননি। শ্বশুরবাড়ির লোকজন আমার স্বামীর এই সোহাগকে ভালো চোখে দেখেননি দিদি। যতদিন তিনি ছিলেন সব ঠিক ছিল, কিন্তু তারপরে কথা শেষ করতে পারে না মালতী, তার আগেই হুঁপিয়ে ওঠে সে। বিছানা থেকে উঠে এসে মালতীর মাথায় হাত রাখে মঞ্জুরি, আর তখনই দরজার দিকে তার চোখ পড়ে। সাত করে সেখান থেকে সরে গেলেন কাদম্বিনী।
চাপা গলায় ভেসে এলো। কাদম্বিনী যে মালতীকে কেন দেখতে পারেন না সে কথা এবার মঞ্জুরির কাছে স্পষ্ট হয়ে গেল। ভালোবাসাহীন বুভুক্ষ হৃদয় যে মালতীর এই কপালকে হিংসে করবে সে তো জানা কথাই। মঞ্জুরির নিজের চোখটাও কি জ্বালা করে উঠল। মালতী চলে গেলে জানলার রডটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল মঞ্জুরি। মাঠের দিকে শূন্য চোখে তাকিয়ে আছে সে। সোদপুরের সেই মেলার মাঠটাও এরকমই ছিল না? 2 বছর আগের সেই বিকেলটা যেন আজও চোখের সামনে দেখতে পায় মঞ্জুরি। ওই তো ফুলপিসির ছেলে দিবাকর, মানে রাঙা দাদা প্রাণপণে হাত নেড়ে তাদের ডাকছে। তাদের মানে ফুলপিসি, ফুলপিসির মেয়ে হেনা, তার বন্ধু রমা আর মঞ্জুরিকে। উফ, কতক্ষণ ধরে তোমাদের ডাকছি, দেখতেও পাও না নাকি? যাকে মা, এই যে আমার খুব কাছের বন্ধু বসন্ত আজই আসাম থেকে ফিরেছে, চায়ের ব্যবসা করে। অনেকদিন পরে দেখা হলো। আমাদের এদিকে মেলা হচ্ছে শুনে দেখার জন্য পাগল হয়ে গেল একেবারে। ওর সঙ্গে মেলায় এসে তোমাদের দেখতে পেলাম, ভালোই হলো, আলাপটা হয়ে গেল। তা বেশ বেশ। আর এই বসন্ত, এই যে আমার মা, এই আমার বোন হেনা, আর ও হলো রমা, হেনার বন্ধু। নমস্কার কাকিমা। দিবাকরের কাছ থেকে আপনাদের অনেক কথা শুনেছি। হঠাৎ করে কিভাবে আলাপ হয়ে গেল দেখলেন তো? আচ্ছা, উনি কে? ওনার পরিচয় তো পেলাম না। ও ও হলো মঞ্জুরি। তা তোমাকে কিন্তু কাল আমাদের বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে বাবা। এখনই নেমন্তন্ন করে রাখলাম। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। কতদিন কোনো নেমন্তন্ন পাইনি জানেন? এই যে মেঘে না চাইতে জল। পরদিন সকাল থেকেই ফুলপিসিদের বাড়িতে সাজো সাজো রব। বাজার হাট, জোগাড় যন্ত্র, রান্না বান্না সব মিলিয়ে সে এক এলাহি ব্যাপার। অবশ্য সেই এলাহির বেশিরভাগটাই সামলাতে হলো মঞ্জুরিকে। বাবার আচমকা মৃত্যুর পর মায়ের আয়ে মঞ্জুরির পড়াশোনাটা স্কুলের পরে আর বিশেষ এগোতো কিনা সন্দেহ, যদি না এই ফুলপিসির বর তাকে নিজেদের সংসারে এনে রাখতেন। তা পিসিও বিশেষ আপত্তি করেননি তখন। বরাবরই তিনি একটু আহ্লাদি গোছের। পিসেমশাইয়ের সৌজন্যে লেখাপড়াটা মঞ্জুরির হলেও ফুলপিসির ভাই ফরমাসগুলো তাকে খেটে দিতেই হতো। মঞ্জুরি বোঝে পিসিমার আপত্তি না করার কারণ আসলে এটাই, সে অত শত গায়ে মাখে না। অধ্যাপক পিসেমশাইয়ের কাছে পড়াশোনাটা তো করতে পারছে সে। মেধাবী মেয়েটির কাছে সেটাই ছিল সব থেকে বড় শান্তি। মেয়ের মাও নিশ্চিন্ত, তাই সেবারের উৎসব অনুষ্ঠানে বাড়তি খাটুনির দায়টা হাসি মুখেই মেনে নিয়েছে মঞ্জুরি সবসময়। বসন্তকে নেমন্তন্ন করার দিনটাতেও রান্নাবান্না করা থেকে খাবার দাবার গুছোনো সমস্ত কাজে এতটুকু ক্লান্তি ছিল না তার। আর তারপর খাবার ঘর থেকে থালাবাটির টুংটাঙের সঙ্গে যখন অচেনা কণ্ঠের উচ্ছ্বসিত প্রশংসা ভেসে এলো, তখন দূরে থেকেও তার তেল ঘাম মেশা মুখখানায় একটা ফুটফুটে আলো খেলে গেল। এ বাড়িতে এই প্রথম কেউ প্রশংসা করল তার। দরজার সামনে একটা খসখসে আওয়াজে মঞ্জুরির ভাবনাটা যেন এলোমেলো হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মালতী। সে বলল, ভাত হয়ে গেছে দিদিমণি, খাবে না শুন? অনেকটা বেলা হয়ে গেল যে। মাঝে কবার এসে ঘুরে গেছি, মন দিয়ে কিছু একটা ভাবছিলেন বলে আর বিরক্ত করিনি, কিন্তু এখন না খেলে। মা, না না, আরে ডাকবে তো। দেখো দেখি, আমার জন্য তোমাদেরও কত দেরি হয়ে গেল। আচ্ছা, এখানে রান্না বান্না কে করে মালতী? যে যার নিজেরটা করে নেয়। রান্নাঘর ওই একটাই, একজনের শেষ হলে আরেকজন রাঁধতে যায়। আজ আপনি প্রথম এলেন, আজই আপনি রান্না করবেন কি করে? তাই আমরাই একটু। অবশ্য আপনি বললে আমি রোজই। না না, এত কিছু করতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো। তুমি মিছি এত কষ্ট কেন করবে? মঞ্জুরিকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল মালতী। কড়া চোখে সেদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললেন কাদম্বিনী। মেয়েটা সত্যিই কি ধুরন্ধর রে বাবা!
হেড দিদিমণি আসার সঙ্গে সঙ্গে নাকি কান্না কেঁদে তাকে কিভাবে হাত করে ফেললো দেখো। হ্যাঁ, কপাল কপাল, একেই বলে কপাল। রতনপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সকলেই যে রতনপুরের তেমনটা কিন্তু নয়। আশেপাশের গ্রাম থেকেও মেয়েরা সেখানে পড়তে আসে, কিন্তু এতদিন ধরে শিক্ষকতা নিয়ে যে আদর্শটা মনে মনে ভেবে এসেছিল মঞ্জরি, স্কুলে এসে অবশ্য বুঝল যে আদর্শ আর বাস্তবে অনেকখানি ফারাক। শিক্ষা এখানে আর যাই হোক সম্পদ নয়, বরং ঘোর বিপদ। তবু মানিয়ে নেওয়ার চেষ্টায় কোনো খামতি নেই তার। মঞ্জরি জানে এটাই তার শেষ সম্বল, আর কোনো অনিশ্চিতের দরজায় সে ভেসে যেতে পারবে না। বরং পদমর্যাদায় অনেকটা নিচে হলেও মনে মনে মালতীকেই সে আদর্শ ভাবতে শুরু করেছে। জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিকে ভুলতে কি অসম্ভব এক জীবন সংগ্রামে জড়িয়ে পড়েছে সে। সুযোগ পেলেই তার স্বামীর গল্প করে মালতী। সংসার থেকে টাকা বাঁচিয়ে তাকে নিয়ে পশ্চিমে চলে যেতে চেয়েছিলেন মানুষটি। কত টাকা জমলে তবে পালিয়ে যাওয়া যায় সেটা জানে না মঞ্জরি, তবু শুনতে ভালো লাগে তার। মালতীরও একই কথা বলতে ভালো লাগে। নিজের চোখের কড়কড়ে জ্বালাটাকে আড়াল করে হাতের টুকিটাকি কাজ সারে মঞ্জরি। মালতী বলে যায়। মঞ্জরির কান দুটো কিন্তু মালতীর দিকেই পড়ে থাকে। মঞ্জরি জানতে দেয় না। আসলে মঞ্জরি সেদিনও জানতে দেয়নি। তার ফুলপিসিমার বাড়িতে ছুতোয় নাতায় বসন্তকে নিমন্ত্রণ করার ব্যাপারটা লেগেই থাকত। মাতৃহীন বসন্তের মধ্যে খুব শিগগিরই তার আর এক ছেলেকে খুঁজে পায় ফুলপিসিমা। আর পাড়া প্রতিবেশীও বোঝাতে শুরু করলো যে জামাই আসলে ছেলের মতোই। তা সে কথাটা ফুলপিসিমাও ভালোই বোঝে, আর বোঝে হেনা। দিবাকর নিজে এ ব্যাপারটায় আরও এক কাঠি ওপরে। যে ছেলে ছাপাখানার ডিউটি আর তাস দাবা ছাড়া কিচ্ছু বুঝতো না, সেই এখন ঘন ঘন সার্কাস, থিয়েটার, সিনেমার টিকিট কাটে। 3টে করে টিকিট কাটে দিবাকর, হেনা আর বসন্তর জন্য। আর তারপরেই মাঝে মধ্যে আচমকা তার কোনো না কোনো বিশেষ কাজের কথা মনে পড়ে যায়। তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায় দিবাকর। তখন থাকে পড়ে শুধু হেনা আর বসন্ত। না, এত শত কথা মঞ্জরি জানত না, তার জানার কথাও নয়। সেদিন সকাল থেকে সবজি বাগানের বেগুন চারাটাকে নিয়ে পড়েছিল সে। এত যত্ন করেও বারবার কেন পোকা লাগছে কে জানে। এক মনে গাছের পরিচর্যা করছিল মঞ্জরি তখন। কখন যে নিঃশব্দে সেখানে বসন্ত এসে দাঁড়িয়েছে খেয়ালও করতে পারেনি। এত গুণ নিয়েও আপনি যে বেগুনের যত্ন করছেন এটা দেখে বেশ আশ্চর্য লাগছে। কিন্তু কে? ও আপনি এখানে? হ্যাঁ, আমি। দিনে দুপুরে আর ভূত আসবে কি করে বলুন? এখন এই কিম্ভূতি ভরসা। কি যে বলেন! তা আপনি এখানে? আসলে আজ একটা সার্কাস দেখতে যাব। বেশি দূরে নয়, ওই মিলনপাড়ার মাঠে। দিবাকরই কাল বলল, আর আমিও ভাবলাম আজ রবিবার, তেমন কোনো কাজ নেই, তাই রাজি হয়ে গেলাম। ও আচ্ছা, বেশ তো। বেশ তো বটেই। শীতের দুপুরে ভোঁস ভোঁস করে না ঘুমিয়ে ট্রাপিজের খেলা দেখাটা বেশ আমোদের, কি কিন্তু আহ্লাদের নয়। কেন? আরে বাবা, সেই একই পার্টনার, একই ছুতো, তা একঘেয়ে হয়ে যায় না বলুন? ছুতো? কথাটা ঠিক বুঝলাম না তো। ও মা, আপনি জানেন না? না। শুনুন তবে। দিবাকর তো 3টে করে টিকিট কেটে আনে, বুঝলেন কি না? আর তারপরে প্রায় মাঝপথে ওর কোনো না কোনো কাজের কথা মনে পড়ে যায়। অমনি সে দুনিয়া ভুলে গিয়ে কাজ করতে ছোটে। আপনার এই দাদাটির কর্মকুশলতার সত্যিই কোনো জবাব নেই। কাজের মানুষ, কাজ তো থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, থাকবে বই কি, আমি কি আর না বলেছি? আসলে হঠাৎ করে মনে পড়ে তো। সে যাই হোক, এবারও পড়বে নিশ্চয়ই, তাই বলছিলাম আর কি। তা সার্কাসে আমোদ হলেও একই দৃশ্য বারবার ঘটলে তাতে আর নতুন করে আহ্লাদ হয় না। অবশ্য আমাকে একা থাকতে হয় না, হেনা দেবী থাকেন। কিন্তু যাওয়ার জন্য কি কেউ জোর করেছে নাকি আপনাকে? জোর? না, জোর ঠিক নয়, পিড়াপিড়ি, মানে ওই আবদার আর কি। আসলে মাতৃস্থানীয় কেউ বললে কি করে আর ফেরাই বলুন?
দিবাকরের মা মানে আপনার পিসিমার আবদারই আমার কাছে হুকুমের স্বামী। তাই বলুন। ছোটবেলা থেকে গুরুজনদের কাছ থেকে এই শিক্ষাটা পেয়েই বড় হয়েছি তো, তাই আর কি। আচ্ছা, আপনাকে তো কখনো আমাদের দলে যোগ দিতে দেখি না। আমরা কি বেগুনের থেকে অধম নাকি? বেগুন আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার সত্যিই অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে, বাড়তি সময় আমার নেই, মাফ করবেন। একই বাড়িতে থাকলেও সে বাড়ির অনেক খবরই মঞ্জুরির কাছে নতুন ছিল। বসন্তর কাছ থেকে সে বাড়ির যা যা ঘটনা শুনল মঞ্জুরির তা জানা ছিল না। রান্না, ঘর গুছোনো, বাগানের কাজ, হাজারো ফাই ফরমাস খেটে তারপর নিজের পড়াশোনা, ফুল পিসেমশাইয়ের নোটস, তা সত্যিই কোনো সময় নেই। আর তাছাড়া ফুলপিসির চিন্তাভাবনা যে খাতে বইছে তার মাঝখানে মাথা গলানোর কোনো ইচ্ছেই ছিল না মঞ্জুরির। নিজেকে এক কোণে সরিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করত সে, যাতে তার ছায়াটুকুও সেখানে না পড়ে। আর তাই সেই সংসারের অনেক কিছুই সে বুঝে উঠতে পারত না এবং বোঝার চেষ্টাও করত না ইচ্ছাকৃতভাবেই। এই যেমন এখনও সে বুঝতে পারছে না যে এই স্কুলের সেক্রেটারি অশোক পুরকাইত কেন তাকে প্রয়োজনের থেকে অনেক বেশি মান সম্মান দিয়ে চলেছেন। দেখতে দেখতে এই স্কুলে তার 6 মাস পেরিয়ে গেছে। যেদিন সে প্রথম এই রতনপুর বালিকা বিদ্যালয়ে যোগ দিয়েছিল তারপর তিনি সেক্রেটারি এসেছিলেন সেই স্কুলে। বছর 70-এর ধুতি পাঞ্জাবি পরা সৌম্য চেহারার এই মানুষটিকে এক ঝলক দেখেই বেশ শ্রদ্ধা জেগেছিল মঞ্জুরির জীবনে। সেদিন সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি, তার মধ্যেই একটা বিরাট কালো ছাতা নিয়ে দুপুরের পরে সেক্রেটারি স্কুলে এসে হাজির হলেন। মঞ্জুরি তখন স্কুল কমিটির পুরনো ফাইলগুলো খুলে দেখতে বসেছিল। সেক্রেটারি বললেন, ভালো আছেন মিস সরকার? অবশ্য কলকাতা ছেড়েই গাগঞ্জে এসে কেই বা ভালো থাকে। তার মধ্যে মশা, ম্যালেরিয়া, জল জঙ্গলের কথা না হয় বাদই দিলাম। ওহো, আমার পরিচয়টা তো দিলামই না। আমি অশোক পুরকাইত, এই স্কুলের সেক্রেটারি। আরে আরে থাক মা থাক, প্রণাম টোনামের আবার কি দরকার? তা মা, তোমার মানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাকে তুমিই বলুন স্যার, আমি আপনার মেয়ের মতো। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আসলে কলকাতার মেয়ে তো, কিছু যদি মনে করো মা। তা বেশ বেশ, তুমিই বলবো না হয়। আমাকে আর স্যার বলতে হবে না, মেসমশাই বলো, কেমন? বেশ। আচ্ছা, টুকিটাকি নানা কথা আর স্কুল কমিটির কয়েকটা জরুরি বিষয় নিয়ে কথা বলে সেক্রেটারি যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, মঞ্জুরি জিজ্ঞাসা করল, একটা কথা জিজ্ঞেস করবো মেসমশাই? মানে যদি কিছু মনে না করেন। না 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 না, বলো না, কি জিজ্ঞেস করতে চাও খুলে বলো। আপনি তো আমার ইন্টারভিউটা অবধি নিলেন না, তার আগে হেড দিদিমণির চেয়ারে আমাকে বেছে নিলেন। মানে এই ব্যাপারটা আমার বুঝতে অসুবিধে হয়েছে, তাই তো? হ্যাঁ, মানে আসলে কি জানো মা, আমাদের হলো জহুরির চোখ, অত যাচিয়ে বাজিয়ে নেবার কোনো দরকার হয় না। তুমি তোমার সার্টিফিকেট, মার্কসের যে কপিগুলো পাঠিয়েছিলে সেগুলো দেখেই তোমার যোগ্যতা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তবু অন্তত মানে একটা ফর্মালিটি। না মা, ওসব ইন্টারভিউ আর আলাদা করে নেওয়ার দরকার পড়ে। কমিটির সামনে তোমার নাম রেকমেন্ড করে দিয়েছিলাম। তা মা, আমার চিনতে তো ভুল হয়নি। এই গাধাগুলোকে মানুষ করতে যদি কেউ পারে তো তুমি সেটা পারবে মা। আমি আপ্রাণ চেষ্টা করব। এখানে ছাত্রীদের মুখে অজুহাত আর টিচারদের মধ্যে ঝামেলা লেগেই আছে মা। তোমার মতো এক শহুরে দিদিমণির খুব দরকার ছিল, কিন্তু এই গণ্ডগ্রামে কে আর আসবে বলো না? ঈশ্বর তোমায় পাঠিয়ে দিয়েছেন মা, এই যথেষ্ট। শুধুমাত্র শহুরে মেয়ে বলেই কোনো ইন্টারভিউ ছাড়া চাকরিটা তার হয়ে গেল, এই কথাটায় মঞ্জুরির কেমন যেন একটা খটকা লেগেই রইল। অশোক পুরকাইতকে কিছু গোপন করে গেলেন তার কাছে? মঞ্জুরি আর ভাবার সময় পেল না।
সেক্রেটারি চলে যেতে না যেতেই কাঁদো কাঁদো মুখে মালতী তার দরজায় এসে দাঁড়ালো। আসবো দিদি? এসো মালতী, ক্লাস নেই? এই তৃতীয় শ্রেণীর ক্লাসটা সবে শেষ হলো, এই পিরিয়ডটা অফ আছে। একটা কথা বলবো দিদি? বলো না। সেক্রেটারি কি আমার নামে কিছু বলে গেলেন দিদি? ওই কাদম্বিনীদি কি স্কুল কমিটির কাছে কোনো নালিশ করেছেন? কই না তো, তেমন কিছুই হয়নি। খামোখা এত ভয় পাচ্ছ কেন মালতী? নালিশ করার মতো কিছু আছে কি? আমার কপাল তো দিদি, কি জানে কোথা থেকে যে কালসাপ বেরিয়ে আসবে, বড্ড ভয় করে। না না, সেসব কিছুই না। আসলে এই জায়গাটা ছাড়া আমার যে আর কিছু নেই দিদি। ওদিকে কাদম্বিনীদি আমাকে মোটে দেখতে পারেন না, তার কথা কমিটির সবাই গুরুত্ব দিয়েই শোনে, তাই আর কি। তেমন কিছুই হয়নি। মালতীকে অভয় দিয়ে ফিরিয়ে দিল মঞ্জুরি। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারও তো এই জায়গাটা ছাড়া আর কিছুই নেই। কোথায় যাবে সে? পূর্ণিমাদের কাছে? না, কারো গলগ্রহ হয়ে থাকতে পারবে না মঞ্জুরি। সেলাই করে কটা পয়সাই বা পাবে সে? তাহলে মায়ের কাছে যাবে কি, নাকি নিজের বাড়িতে? না না, কলকাতায় যাওয়ার তার কোনো প্রশ্নই ওঠে না। হেনার বিয়েটা কবে, এই খবরটা যদি সে জানতে পারত, কিন্তু তাকে কে সেই খবর এনে দেবে? মনটাকে গুটিয়ে নিয়ে আবারও কাজে ফিরল মঞ্জুরি। কাজ করতে করতেই একটা বছর যেন কোথা দিয়ে কেটে গেল। ছুটি ছাটায় কয়েকটা দিন পূর্ণিমাদির কাছে, আর বাকিটা স্কুলের এই কোয়ার্টারে। জীবনটা এইভাবেই গুছিয়ে নিয়েছিল সে। পুজোর ছুটিতে ভাতারে পূর্ণিমাদির কাছেই গিয়েছিল সে। পঞ্চমীর সকালটাতে চামড়ি খেতে খেতে পূর্ণিমাদি জিজ্ঞাসা করল, হ্যাঁ রে মঞ্জু, সেই কবে চলে এসেছিস? একবারও তোর মায়ের কাছে যাবি না? না পূর্ণিমাদি, অন্তত পুজোর কটা দিন। এই তো বেশ আছি, এখন থাক, পরে কখনো যাব সময় করে। কেন যেতে চাস না বল দেখি? সেই ছেলেটার জন্য? কি যেন না। থাক না পূর্ণিমাদি, তোমার পুজোর সেলাই কি করলে দেখাবে না? কথা ঘোরাচ্ছিস মঞ্জু? না। আচ্ছা, তোর কি দোষ বলতো? নিজেকে এভাবে নির্বাসনে রেখেছিস কেন? সেই ছেলেটা যদি তোকে পছন্দ করে, তাতে তোর কি করার আছে? তুই তো আর নিজে যেচে তার কাছে যাসনি। পূর্ণিমাদি থাক না, কারো জীবনে আমি অভিশাপ হতে চাই না। ফুলপিসিদের কাছে আমার অনেক ঋণ, তুমি জানো না? সে ঋণ এখনো শোধ হয়নি বলতে চাস? তোর হাড় ভাঙা খাটুনি দিয়েও সে ঋণ মেটাতে পারিসনি মঞ্জু? হ্যাঁ রে, ওই আহ্লাদি নিকিপনা ঢলানি মেয়েকে দিয়ে তোর পিসির সংসারের কাজ উঠত? সে গুড়ে বালি। ওর খালি রূপটাই আছে রে মঞ্জু, গুণের ঘরে তো ফুটো কলসি। ভাগ্যে ওই ছেলেটাকে পেয়েছে, তিনকুলে কেউ নেই, নইলে শ্বশুরবাড়ি থেকে কবে তুলে দিয়ে যেত। দেখো পূর্ণিমাদি, এই পুজো আচ্চার দিনে আর যদি একটাও গালমন্দ করো না, আমি কিন্তু হাঁটতে হাঁটতে রতনপুরে ফিরে যাব, এই বলে দিলাম। আহা, রাগ করছিস কেন? রাগ করছিস কেন বলতো? এই রে, মুড়িটা মিলিয়ে গেছে। দাঁড়া, কটা বড়া ভেজে আনি। গরম গরম বড়া দিয়ে খেতে বেশ লাগবে, তাই না বল? দাঁড়া, চট করে নিয়ে আসি। কথাগুলো পূর্ণিমাতে কিছু মিথ্যে বলেনি। মঞ্জুরি জানে সব। তার ফুলপিসিমার মেয়ে হেনার সঙ্গেই যে বসন্ত গাঁট ছড়া বাঁধবে, সে কথা ততদিনে গোটা বারাসাতের লোক জানে। কেউ বলেনি তাকে, তবুও জানে সে। ব্যাপারটা যেন অঘোষিত সত্যের মতো জল জল করছিল। মঞ্জুরির বেগুন চারা, হাতে বোনা ফুল তোলা রুমাল, কপির ডাঁটার চচ্চড়ি, ইতিহাসের রেজাল্ট ইত্যাদি বিষয় নিয়ে
বসন্তর সমস্ত কৌতূহল এবং প্রশংসাকে বেশ নির্দয় এবং অভদ্রভাবেই সরিয়ে দেয় সে। দেখতে সে মোটামুটি, রংটা চাপা, হেনার মতো লাবণ্য কিংবা কেতাদুরস্ত চলন বলন কোনোটাই তার নেই। নিজের গণ্ডিতেই তাই নিজেকে বেঁধে রাখে মঞ্জুরি। গোলটা বাঁধল সেদিন, যেদিন বসন্ত সোচ্চারে ঘোষণা করল শহরে যে নতুন নাটকটা এসেছে বাড়ির সবাই মিলে দল বেঁধে সেটা দেখতে যাবে। সকলের টিকিট কেটেও এনেছে সে। হেনা ভেবেছিল বসন্তকে নিয়ে সে একাই যাবে, কিন্তু এ আবার কি উৎপাত! আচ্ছা, মা আর দাদা না হয় হলো, তা বলে মঞ্জুরি তাকেও নিয়ে যেতে হবে তাদের সঙ্গে। যে ফুলপিসি মঞ্জুরির বই খাতা নিয়ে বসাটাকে একেবারেই ভালো চোখে দেখেন না, সেই ফুলপিসিও সেদিন তার পড়ার ক্ষতি নিয়ে একটু বেশি মাত্রাতেই চঞ্চল হয়ে উঠেছিলেন। মঞ্জুরি নিজেও তার সম্ভাব্য পরীক্ষা নিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বসন্তর একগুণ। দেখো, এ বাড়ি থেকে যদি কোনো একজনও না যায় তাহলে আমিও যাব না, সবাইকে যেতে হবে, ব্যাস এটাই আমার ফাইনাল বক্তব্য। আচ্ছা আচ্ছা, বেশ তো, না যাবারই বা কী আছে? হ্যাঁ শুনি, এত ভালো একটা নাটক, আরে যাবে যাবে, সবাই যাবে। মঞ্জুরির কোনো গাঁয়ে গুঁই চলল না। বসন্তর কড়া হুকুমে নাটক দেখতে যেতেই হলো। ফেরার সময় মিষ্টির দোকানের কচুরি সিঙারাও খেতে হলো একসঙ্গে বসে। পেট খারাপের অজুহাতও খাটল না সেখানে। কিন্তু ব্যাপারটা যে হেনা আর হেনার মা একেবারেই ভালো মনে মেনে নেয়নি তা বেশ বুঝতে পেরেছিল মঞ্জুরি। বসন্ত আবার না এমন একটা কাণ্ড করে বসে, সেই ভয়ে এসে তটস্থ হয়েছিল। কিন্তু না, পাছে মঞ্জুরিকেও দলে টেনে নেয়, তাই ধীরে ধীরে নাটক, বায়োস্কোপ, জলসা আর সার্কাসে যাওয়ার পর্বটা বন্ধ করে দিয়েছিল দিবাকর। কিন্তু বিধি যদি বাম হয় তাহলে তাকে আর বাঁধন দিয়ে আটকানো যায় কি? মঞ্জুরির কপালটাও ঠিক সেই রকম। হেনার সঙ্গে বসন্তের আংটি বদলের দিনটা ঠিক করে ফেলেছে দিবাকর। সম্ভ্রান্ত পরিবারের ছেলে বসন্ত। দিবাকরের নিজেরও বিদেশি ক্লাব এবং মক্কেলদের সঙ্গে ওঠা বসা। বোনকেও সাহেব কেতা শেখাতে কসুর করেনি সে, তাই আংটি বদল ছাড়া বিয়ে দেবার কথা ভাবতেই পারল না। আংটি বদলের পরে মাঝে আরও কয়েকটা দিন কেটে গেল। তখন হাতে আর মাত্র মাসখানেক সময় বাকি আছে। সেদিন ফুলপিসিরা সকলেই কেনাকাটা করতে বেরিয়েছে। বাড়ি আগলে ছিল একা মঞ্জুরি। ঘরের কাজকর্ম ঝটপট মিটিয়ে বই খাতা নিয়ে পড়তে বসেছিল সে। হঠাৎ বাগানের দরজার কাছ থেকে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেল মঞ্জুরি। দিবাকর, ও ভাই দিবাকর, আরে আছো নাকি? নেই বাবু, আপনাকে বলছি না বাড়িতে আজ কেউ নেই, আপনি খামোখা বুলাচ্ছেন। নেই মানে? আরে দিবাকর আমাকে আসতে বলেছে, বাড়িতে কেউ নেই মানেটা আবার কি? কি সব ভুলভাল বকছো? বাবুজি, আমি ঠিক বাত বলছি। দাদা বাবু, মাজি, বেহেনজি মিলে সব কি সবাই মিলে কি গেছেন। কখন ফিরবেন তা তো আমি জানি না বাবু, তবে দের হবে বলে গিয়েছে। রামশরণ ঠিকই বলছে বসন্তবাবু, বাড়িতে কেউই নেই। ফুলপিসি আর হেনাকে নিয়ে বাজার করতে বেরিয়েছে দাদা, আর পিসিমশাই কলেজে গেছেন। যাক বাবা, আপনি তো আছেন, জল জ্যান্ত একজন মানুষ। আর আপনাদের দারোয়ান বলে দিল কেউ নেই আজও? না মানে আমি... আচ্ছা শুনুন, আপনাকে দিয়েই হবে। আসলে দিবাকরের কয়েকটা বই আমার খুব দরকার, দুদিনের জন্য নিয়ে যাব। ভয় নেই, ফেরত পাবেন। বলি, বেছে নিতে পারি কি? মানে ভেতরে আসার যদি অনুমতি দেন। হ্যাঁ মানে আসুন না, পিসিমশাইয়ের লাইব্রেরিটা খোলাই আছে। চলুন চলুন চলুন। ভাগ্যিস আপনি আছেন, নাহলে কি যে মুশকিলে পড়তাম। আসলে পুরনো অভ্যেসটা আবার ধরেছি, খবরের কাগজে টুকটাক লেখালেখি করছি আর কি, সেই জন্যই কয়েকটা আর্টিকেলের খুব দরকার। আপনি লিখছেন? বাহ, খুব ভালো খবর তো। তা কী ধরনের বই আপনার দরকার? মানে পিসিমশাইয়ের তো অসংখ্য বই, তাই বলছিলাম। আসলে ভারত কথা পত্রিকার সম্পাদক একটা বেশ কঠিন দায়িত্ব দিয়েছেন, বুঝলেন। জন্মাষ্টমীর আগে গীতগোবিন্দ নিয়ে একটা লেখা জমা দিতে হবে, আর সময় দিয়েছেন মোটে 10 দিন। এবার লেখার লোকটাও ছাড়তে পারছি না, আবার ওদিকে অকুল পাথারে পড়েছি।
বই দেখেই না হয় টুকে দেবো ভাবছি, কিন্তু কোন বইটা যে দরকার সেটাই তো ঠিক করে জানি না। দিবাকর বলেছিল যে ওর বাবার লাইব্রেরিতে অনেক পুরনো দিনের বাংলা বই আছে, তা আমি ওকে বলেছিলাম যে 2-1 দিনের মধ্যে আসবো, এসে নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু আজ এনার ছুটি তো, তাই সবাই মিলে এই যে লাইব্রেরি থেকে বেছে নিন। দরজাটা বন্ধ করে নামবেন, কেমন? আমি এলাম। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। হ্যাঁ, বলুন। এই বই বাছার ব্যাপারটা একটু সাহায্য করবেন? মানে আসলে এই লাইব্রেরিতে তো আগে কখনো আসেনি। বেশ, আপনি নিচে থাকুন তাহলে। আপনার প্রয়োজন মিটতে পারে এমন কিছু বই আমিই নিয়ে আসছি। আচ্ছা বেশ, তবে। বসন্ত নিচে নেমে গেল। লাইব্রেরি ঘেঁটে 3-4টে বই হাতে নিয়ে কিছুক্ষণের মধ্যেই মঞ্জুরি নেমে এলো। বসন্ত নিচে নেমে বসবার ঘরে বসেছিল। টেবিলের ওপর বইগুলো রেখে একটা কাগজে এক একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা লিখে সেই কাগজটা বসন্তর হাতে দিয়ে মঞ্জুরি বলল, এই 3-4টে বইতেই আপনার কাজ হয়ে যাবে। যে পাতাগুলোর নম্বর লিখে দিলাম ওই জায়গাগুলো একটু ভালো করে পড়ে নেবেন, দরকার হলে টুকেও দিতে পারেন। বাবা, লাইব্রেরির সব কটা বই আপনি পড়েছেন? কোথায় কি আছে সেগুলো এত গভীরভাবে মনেও রেখেছেন? না না, সব বই কি আর পড়া যায়? এইগুলো একটু দেখেছিলাম, তাই বেছে দিতে পারলাম। তবুও মানে এতগুলো বই একসাথে পড়া। বেশ, আপনার কাজ মিটে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, কাজ তো মিটে গেছে। এবার গিয়ে লিখতে বসুন তাহলে। বই ফেরত দিতে ভুলবেন না যেন। তার মানে আপনি আপ্যায়নের খুব একটা ধার ধারেন না। বেশ, যেটুকু দিলেন তাই মাথায় করে নিলাম। অনেক ধন্যবাদ। চলি তবে। বই নিয়ে বসন্ত চলে যাওয়ার খানিকক্ষণ পরেই ফুল পিসিমারা ফিরে এলো। তাদের চা জল দিয়ে বসন্তর কথা জানালো মঞ্জুরি। ছুটির দিনে হেনার সঙ্গে ভিক্টোরিয়ায় ঘুরতে যেতে না চেয়ে বসন্ত বই নিতে এসেছিল শুনে তারা একটু অবাকই হলো। জরুরি কাজের অছিলায় হেনার প্রস্তাব সে প্রত্যাখ্যান করে দিয়েছে। এ খবর অবশ্য মঞ্জুরির জানা ছিল না, তাই বসন্তর আসার সংবাদে হেনা আর ফুলপিসিমা যত অবাক, এই খবরে মঞ্জুরিও ততটাই বিব্রত হলো। দিবাকর অবশ্য তার বন্ধুর লেখালেখির বিষয়টা নিয়ে খানিক সামাল দেওয়ার চেষ্টা করল, তবে ফুলপিসি একেবারে বেঁকে বসল। বলল, কি বললি হেনা? তুই আজ বসন্তকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলিস, তাই না? ওর ঘুরতে যাওয়ার সময় হলো না, অথচ এ বাড়িতে বই নিতে আসার সময় হলো তার। বসন্ত যে আসতে পারে এ কথা তুই জানতিস না? কিরে দিবাকর? ওফ মা, তুমিও না গোয়েন্দা হয়ে গেলে নাকি? আরে ছাড়ো তো। যা জানতে চাইছি তার উত্তর দে। ও যে আসবে তুই জানতিস? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আসতে পারে বলেছিল, তা নির্দিষ্ট করে কোনো তারিখ তো বলেনি। কি করে আন্দাজ করবো বলো? আজ থাকবো না বলেছিলাম, সে বোধহয় ভুলে গেছে। আরে হতেই পারে। বলেছি আজ যে থাকবি না সেটা বলেছি, তা সত্ত্বেও এ বাড়িতে বসন্ত এসেছে কেন? কিসের জন্যে? হেনাকে অবজ্ঞা করে এখানে কার জন্যে আসে বসন্ত? দুধ কলা দিয়ে এ কোন কালসাপ পুষছি আমি? মা, এ কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না, পাগল হইনি, এখনো দিব্যি টনটনে জ্ঞান আছে আমার। চোখটা এবার খুলে গেছে, আর নইলে সর্বনাশ হতে আর বাকি থাকতো না। আমার এই চাঁদের মতো মেয়েটা ও কিনা ভেসে যেত শেষকালে। ছি 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 ছি, বেহায়াপনা করতে লজ্জা করে না? ওনার যত সব আদিক্ষেতা। না, তাকে সরাসরি কেউ কিছু বলেনি ঠিকই, তবে ঘুরিয়ে কোনো অপমানই আর বাকি রাখেনি ফুলপিসি। মুখ কালো করে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বসে রইল মঞ্জুরি। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাইছে না সে। সত্যি যদি কোনো সর্বনাশ হয়ে যায়, অপমানে আশঙ্কায় গোটা শরীরটা থরথর করে কাঁপছে তার। ফুলপিসিদের কাছে তার ঋণের শেষ নেই যে, তাদের কোনো দুশ্চিন্তায় সে কিছুতেই ফেলতে পারবে না। কিন্তু কার কাছে যাবে মঞ্জুরি? মায়ের কাছে। কিন্তু বিপদ যে সেখানেও যাবে না
তার তো কোনো নিশ্চয়তা নেই। হাঁটুর মধ্যে মুখ গুঁজে গোটা রাতটা সে শুধুই ভেবেছে আর ভেবেছে। তার মনের অবস্থাটা একমাত্র ঈশ্বর জানেন। পূর্ণিমাদির মাধ্যমে এই রতনপুরের চাকরিটা একেবারে যেন মাটি ফুঁড়ে উঠে এলো তার কাছে। রাতারাতি পালিয়ে এলো মঞ্জুরি। হ্যাঁ, পালিয়েই এলো সে, একেবারে কাউকে কিচ্ছুটি না জানিয়ে, ঠিকানা অবধি না রেখে পালিয়ে এলো মঞ্জুরি। ভাবতে ভাবতে কতটা বেলা হয়ে গেল। একটা ফাইলও পুরোটা শেষ করতে পারল না সে। ফাইলের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল কি সে। ঝটকা দিয়ে উঠতেই দরজার কাছে মালতীর গলা শুনতে পেল। সেক্রেটারি এসেছেন, তাকে টিচার্স রুমে ডাকছেন। এই স্কুলের দোতলায় বেশ বড় একটা হল ঘর আছে। মাঝখানে বিশাল একখানা কাঠের টেবিল, সেই টেবিল ঘিরে গোটা 10 চেয়ার, সেটাই টিচার্স রুম। নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি দোতলায় উঠে এলো মঞ্জুরি। কিন্তু টিচার্স রুমে এসে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল তার। এ কাকে দেখছে সে? সেক্রেটারি সাহেবের পাশের চেয়ারে বসে আছে বসন্ত। চমক ভাঙল সেক্রেটারির গলায়। এই যে মা, এসো এসো, আলাপ আছে নিশ্চয়ই। বসন্ত বাবু, বসন্ত কুমার রায়, রংপুর টি এস্টেটের ম্যানেজার। আমাদের এই রতনপুর বালিকা বিদ্যালয়ের পৃষ্ঠপোষক বলতে পারো। এই স্কুলটা ওর দাদুর নামেই কিনা? নমস্কার মিস সরকার। আসলে আমার দাদু রতন রায়ের নামেই দুটো স্কুল। ছোট থেকে দেখেছি বাবা জ্যাঠারা এই স্কুল দুটো দেখাশোনা করতেন, আর এখন আমি শিকড়ের টানটা আর ভুলতে পারিনি, বুঝলেন। সবসময় আসা হয় না ঠিকই, তবে যতদূর পারি খবর রাখি। তার বলতে যেখানে যা অভাব সমস্ত দিকে বসন্ত বাবুর নজর। খাঁটি জহুরির চোকর। নইলে তোমার অ্যাপ্লিকেশনটা ওকেই তো পাঠিয়েছিলাম মা। একবার দেখেই একেবারে সোজা বলে দিলেন একেই নিন, এর আর ইন্টারভিউয়ের দরকার নেই। ভাগ্যিস বললেন, এই 2 বছরে স্কুলটাতে একেবারে সোনা ফলিয়েছ মা। স্কুলের উন্নতিতে বসন্তবাবু দারুণ খুশি। উনি এই স্কুলে 1 লক্ষ টাকা দান করতে চান। মঞ্জুরির পা কাঁপছে। মনে হচ্ছে পায়ের নিচে মাটিটা যেন সরে যাচ্ছে ক্রমশ। শুকনো মুখে 2-4টে ভদ্রতা সূচক কথা বলে ক্লাস নেওয়ার অজুহাতে নিচে নেমে এলো সে। বিনা মেঘে যে আচমকা এমন একটা বাজ পড়তে পারে, এ তার ভাবনার বাইরে। নিজের ঘরে এসে চুপ করে বসে রইল মঞ্জুরি। এবার কি করবে সে? কোথায় গিয়ে লুকোবে নিজেকে? এমনটাই যখন ভাবছে, শুনল, আসতে পারি মিস সরকার? আসুন। খুব অবাক হলেন না? দুঃখ পেলেন? বিশ্বাস করুন, আমি কিন্তু আমি আপনার কি ক্ষতি করেছি বসন্তবাবু? কেন আমাকে এভাবে এই চাকরিটা দিয়েই আমি আর আমার মা? আমি সেক্রেটারিকে বলেছি এবার থেকে হেড দিদিমণির বেতন হবে 200 টাকা। যিনি সত্যিই এত কষ্ট করে স্কুলটাকে এই জায়গায় নিয়ে আসলো। করুণা করছেন? আমাকে চাকরিটা দিয়ে আপনি করুণা করছেন? আমাকে আপনি এতটা সস্তা ভাবেন মিস সরকার? যদি সত্যি এতখানি সস্তা হতাম তাহলে তো হেনাকেই বিয়ে করতাম, তাই না? না, আমি কাউকে অপমান করছি না, শুধু বলছি আর কি। মানে কি বলছেন আপনি? আপনাদের আংটি বদল, বিয়ে? আংটি বদল অবধি হয়েছিল, কিন্তু বিয়েটা আর হবে না। কেন? কারণ আংটিটা আমি ফিরিয়ে নিয়েছি। কি করলেন বসন্তবাবু? কেন করলেন? একটা মেয়ের এত বড় সর্বনাশ! লোকে বলবে আমার জন্য এত কিছু। আপনার জন্য তো নয়, আমার নিজের জন্য। নিজেকে খাদে পড়ে যাওয়া থেকে উদ্ধার করলাম মিস সরকার। আর কারো উপর আমার অধিকার না থাক, নিজের উপর তো আছে। দেখুন, নিজেকে বাঁচানোটা আমার প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। আর সর্বনাশের কথা বলছেন? না, আপনার বোনের কোনো সর্বনাশ আমি করিনি, কারণ তিনি ম্যাকডোয়েল ক্লাবের সম্মানিত সদস্য প্যাট্রিক দেকে নিয়ে বেশ সুখী আছেন। প্যাট্রিক দে?
মানে প্রতীক দে, খাঁটি সাহেব। আমার মতো গীত গোবিন্দ খোঁজেন না উনি। হঠাৎ এই পালা বদলের কারণটা জানতে পারি কি? নিশ্চয়ই পারেন। টি এস্টেটের একজন ম্যানেজার আংটি ফিরিয়ে নিলে খুব একটা কিছু যায় আসে না, বুঝলেন? সেই রিং সেরিমনির পার্টিতেই আমাদের টি এস্টেটের মালিকের ছেলে স্বয়ং হাজির ছিলেন, যে প্যাট্রিক দে। তাকে বঙ্গদর্শন করানোর দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে তাঁর দর্পণে হেনা দেবী ধরা দিয়েছেন, সে কথা আর নাই বা শুনলেন। বুঝলাম। মিস সরকার, আপনাকে একটাই অনুরোধ, দোহাই, এভাবে আর পালাবেন না। এই রতনপুর স্কুলটা আমার বড় স্বপ্নের। শুধু এই স্কুলের জন্যই আমি আসাম থেকে আসা যাওয়া করি, নইলে আর কোনো কারণ নেই। এই স্কুলের দায়িত্বটা আপনার হাতে তুলে দিয়ে আমি সত্যিই বড় নিশ্চিন্ত, বিশ্বাস করুন। না, আজ তবে উঠি, দুপুরেই ট্রেন আছে, অনেকটা পথ ফিরতে হবে যে। দুটো ভাত না খেয়ে যাবেন না যেন। টিফিন টাইমে আমি ভাত বসিয়ে দেব। বেশ। জানলার ধারে উঠে গিয়ে দাঁড়ালো মঞ্জুরি। মাঠের ধারে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ দুটোর দিকে এতক্ষণ কেন চোখ পড়েনি তার, কে জানে। দুটো গাছ জুড়ে এত কুঁড়ি ছেয়ে গেছে। আকাশের মেঘের দলে কেমন আবিরের রং লেগে আছে যেন। আনমনে কপালের চুল সরালো মঞ্জুরি। মেয়েদের পায়ে পায়ে মাঠ থেকে ধুলো উড়ে যাচ্ছে। ধুলো না ভাগ? গভীর চোখে তাকায় সে। সত্যিই কি তাহলে বসন্ত এসে গেল?